অচেনা এক দম্পতি মফস্বল একটি শহরে আসে আর আসার পর থেকেই সেখানকার লোকদেরকে তারা জিজ্ঞেস করতে থাকে নদী কোথায়। প্রথমে সেইখানকার লোকজন বিষয়টা স্বাভাবিকভাবে নিলেও পরে তাদের মনে প্রশ্নের উদ্বেগ ঘটে। অন্যদিকে রাতের বেলা সেই দম্পতিকে দেখা যায় বারবার নদীর পাড়ে যেতে। কিন্তু কেন কেন তারা রাতের বেলা নদীর পাড়ে যাচ্ছিল সবার চোখের আড়ালে? এর পেছনের রহস্য কি সেটাই দেখানো হবে আজকের গল্পে। পুরো গল্পটা দেখার অনুরোধ রইল। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি ২০২৫ সালে মালায়ালাম ভাষায় মুক্তি পাওয়া মুভি ধানুপ। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতেই তেরেসা এবং পরিতোষকে কোথাও যেতে দেখা যায়। তারা বাস দিয়ে কোথাও যাচ্ছিল। এরপরেই একটি গ্রামে নেমে যায় তারা। তারা সেই মফস্বল শহরে নামার পরে একটি রুম ভাড়া নেয়। সেখানকার বাড়িওয়ালা বলে এই রুমটাতে আগে একজন তামিলিয়ান থাকত, কিন্তু সে আমার ৩ থেকে ৪ মাসে ভাড়া না দিয়ে পালিয়ে গেছে। এই জন্য তার জিনিসপত্রগুলো এভাবেই পড়ে রয়েছে। কিন্তু রুমের অবস্থা দেখে পরিতোষের একেবারেই ভালো লাগে না। এই জন্য সে বাড়িওয়ালাকে জিজ্ঞেস করে আর কোনো বাড়ি আছে। সে বাড়িওয়ালা বলে আশেপাশেই এমন অনেক বাড়ি রয়েছে, কিন্তু তোমরা যে রেন্টের কথা বলেছ সেটা অনুযায়ী এই রুম ছাড়া তোমরা আর রুম পাবে না। পরিতোষ এবং তেরেসা তারা রাজি হয়ে যায়। বাড়িওয়ালা বলে আমি এই রুমটা আরেকটু বেশিতে ভাড়া দিতাম, কিন্তু তোমরা প্রকাশের ফ্রেন্ড, প্রকাশ আমাকে বলেছে তাই তোমাদের ভাড়া দিচ্ছি। বাড়িওয়ালা বলে কষ্ট করে একটু রুমটা পরিষ্কার করে নিও। পরিতোষ এবং তেরেসা বলে ঠিক আছে। এরপরেই পরিতোষ বাড়িওয়ালাকে জিজ্ঞেস করে নদী কোথায় এখানে। বাড়িওয়ালা বলে কেন, গোসল করবে? গোসলখানা তো এখানেই আছে। পরিতোষ তখন একটু ইতস্ত করে বলে না, কাপড় চোপড় ধোয়ার জন্য। বাড়িওয়ালা বলে পাশেই একটু দূরে আছে। এরপরেই পরিতোষ আর তেরেসা মিলে সেই রুমটা পরিষ্কার করতে থাকে। যদিও তেরেসার শ্বাসকষ্টের সমস্যা ছিল, এই জন্য পরিতোষ তাকে বলে চুপচাপ বসে থাকতে। পরিতোষই বাকি কাজটা করে ফেলবে, কিন্তু তেরেসা বলে না, সে তাকে কাজে সাহায্য করবে। এরপরে পরিতোষের আরও এক বন্ধু সন্তোষ তাকে কল করে এবং পরিতোষ তাদের জানায় তারা পৌঁছে গেছে, কিন্তু প্রকাশ এখনও তাদের সাথে দেখা করতে আসেনি, কারণ সে একটু কাজে রয়েছে, সন্ধ্যায় আসবে বলে বলেছে। এরপর সন্তোষ বলে ঠিক আছে, আমি এখন ফোনটা রাখছি। দেখা যায় পরিতোষরা যে বাড়িটা ভাড়া নিয়েছিল তার সামনেই একটা বাস থামানো ছিল, আর সেখানে বসে কয়েকজন লোকরা আড্ডাও দিচ্ছিল। আর এটা তাদের রোজকার রুটিন। সেখানে পাশে বসেই তারা ক্যারাম খেলত, মদ খেত অনেক রাত পর্যন্ত, আর এটা তারা প্রতিদিনই করত। আসলে সেই বাসটা ছিল তাদের মধ্যে একজনের, যে সারাদিন বাস চালানোর পরে বাসটা সেখানেই পার্ক করে রেখে দিত। আর আজকে তারা মদ খাওয়ার সময় পরিতোষ আর তেরেসাকে নিয়ে কথা বলছিল। সেখানে একজন সাজু নামের একজন লোককে জিজ্ঞেস করছিল মেয়েটা দেখতে কেমন। সাজু বলে অ্যাভারেজ, এত বেশি ভালো নয়। অন্য একজন জিজ্ঞেস করে ছেলেটা কি করে। সাজু বলে সে একজন আর্টিস্ট, দেয়ালে আঁকে। রাতের বেলায় দেখা যায় প্রকাশ তাদের সাথে দেখা করতে আসে। প্রকাশ বলে রুমটা তোমরা ভালোই গুছিয়ে নিয়েছ, এখন আর বসবো না, সকালে এসে তোমাদের সাথে কথা হবে। আর তোমাদের যেসব জিনিসপত্র লাগবে গ্যাস সিলিন্ডার সহ সকালে আমি সবগুলো এনে দিয়ে যাব। আর সেখানে সে পরিতোষকে বলে সকাল 8:30টার মধ্যে রেডি হয়ে থাকতে, তাকে সে কাজে নিয়ে যাবে। পরের দিন সকালেই তেরেসা যখন পাশের জানালা দিয়ে ছোট্ট একটি কুকুরকে দেখছিল, তার চোখ পানিতে ছলছল করে উঠে। পরিতোষ তাকে সান্ত্বনা দেয়। এর কিছুক্ষণ পরে কিছু জিনিসপত্র নিয়ে প্রকাশ সেখানে চলে আসে, আর সাথে সে পরিতোষকে কাজে নিয়ে যায়। কিন্তু একটু পরে আবারও ফিরে আসে পরিতোষ, আর তেরেসাকে বলে তুমি মন খারাপ করো না, আমি খুব তাড়াতাড়ি চলে আসব। এরপরে পরিতোষ আর প্রকাশ যখন কাজ যাচ্ছিল স্কুটি দিয়ে, তখন পরিতোষ প্রকাশকে বলে এখানকার ওয়েদার কেমন, ঠান্ডা কখন থাকে? প্রকাশ বলে ঠান্ডা এখানে তেমন একটা থাকে না, বেশিরভাগ সময় গরম থাকে। এরপরে পরিতোষ জিজ্ঞেস করে এখানে নদী কোথায়? প্রকাশ বলে কেন? পরিতোষ বলে এমনিতেই, মাঝে মধ্যে একটু হাঁটতে যাব, এছাড়া কাপড় চোপড় ধরার একটা ব্যাপার আছে। তখন প্রকাশ বলে নদীটা একটু দূরে, একটু হেঁটে যেতে হবে তোমাদের। এদিকে বাড়িতে তেরেসাকে দেখা যায় সারাদিন মন খারাপ করে জানলার পাশেই সে বসে থাকে আর ইংলিশ গান শুনতে থাকে। প্রকাশ পরিতোষ দুজনেই আসলে দেয়ালে রং করত, দেয়াল আর্টিস্ট ছিল। সেখানে কাজ করতে করতে তারা কথা বলে। পরিতোষ প্রকাশকে জানায় সে আগে মুভিতে কাজ করত, অর্থাৎ শুটিং সেটে। তখন প্রকাশ জিজ্ঞেস করে তাহলে ছাড়লে কেন? পরিতোষ বলে আসলে তেরেসাকে সময় দিতে পারছিলাম না, আর তেরেসা বাড়িতে একা থাকতে পারে না, আর এই জন্যই কাজটা আমি ছেড়ে দিয়েছি। এদিকে তেরেসাকে দুপুরে নিচে নেমে দোকান থেকে খাবার কিনতে দেখা যায়। সেই দোকান মালিক জিজ্ঞেস করে ও তোমরাই নতুন ভাড়াটিয়া, তোমাদের বাড়ি কোথায়? তেরেসা বলে কোচি। কাজ থেকে ফেরার পথে পরিতোষ প্রকাশকে আবার জিজ্ঞেস করে
এখান থেকে নদী কোন দিক দিয়ে যাওয়া যায়। প্রকাশ তখন তাকে রাস্তাটা দেখিয়ে দেয়। এরপরে পরিতোষকে দেখা যায় সে বাড়ি না ফিরে নদীর দিকে যেতে শুরু করে, যেটা একটু জঙ্গলের পাশেই ছিল। সেখানে যাওয়ার পরে সে দেখতে পায় একজন লোক সেখানে বসেই মাছ ধরছিল। পরিতোষ তাকে জিজ্ঞেস করে, নদীটা কি অনেক বেশি গভীর? লোকটা বলে, হ্যাঁ, গভীর। কেন? আর তুমি কে? তখন পরিতোষ বলে, আমি এখানে নতুন এসেছি। তখন লোকটা বলে, হ্যাঁ, নদীটা অনেক গভীর এবং স্রোত রয়েছে। যদি একবার মাঝে পড়ে যাও তাহলে তুমি শেষ। তুমি কি সাঁতার জানো? পরিতোষ বলে, না। তখন লোকটা বলে, তাহলে এই নদীর ধারে কাছে এসো না, শুধু শুধু আমাদের বিপদে ফেলবে। পরিতোষ সেখান থেকে চলে আসে, কিন্তু সে বাসায় ফিরে না, বরঞ্চ একটু দূরে এসে অন্য দিক দিয়ে আবারও নদীর পাড়ে যায়, যাতে সেই লোকটা তাকে না দেখে। এরপরে পরিতোষ অনেকটা ভেতরে যেয়ে নিরিবিলি একটা জায়গা খুঁজে বের করে, যেখানে নদী রয়েছে কিন্তু আশেপাশে তেমন কোনো মানুষ থাকার সম্ভাবনা নেই। আর সেখানে নদীটাও অনেকটা অগভীর ছিল। এজন্য পরিতোষ পাথর দিয়ে নদীর এই পাশে চলে আসে, সেখানটা ভালো করে দেখে। আর একটা জায়গাকে দেখে সে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। এরপরে রাতের বেলা বাসায় ফিরে পরিতোষ তেরেসাকে বলে, আমি একটা জায়গা খুঁজে পেয়েছি। তেরেসা বলে, সেখানে কি গিয়ে আমাদের দেখে ফেলবে? পরিতোষ বলে, না, জায়গাটা অনেক নিরিবিলি, রাতের বেলা সেখানে কেউ যাবে না। এরপরে পরিতোষ আবার জিজ্ঞেস করে, তুমি কি ভয় পাচ্ছ? তেরেসা মাথা নাড়ায়। তখন পরিতোষ বুঝতে পারে যে আসলেই তেরেসা ভয় পাচ্ছে, কিন্তু মুখে না করছে। পরিতোষ বলে, ঠিক আছে, আমরা কয়েকদিন পরে এই কাজটা করব, কিন্তু তারা কি কাজ করবে সেটা বলা হয় না। রাতের বেলা প্রকাশ তার স্ত্রীর সাথে কথা বলছিল পরিতোষ আর তেরেসাকে নিয়ে। প্রকাশ বলে, পরিতোষ খুব ভালো একটি ছেলে, কিন্তু আমার মনে হয় পরিতোষ আর তেরেসার মধ্যে সমস্যা রয়েছে, যেটা তাদের পার্সোনাল। তার স্ত্রী বলে, হ্যাঁ, এটা হতেই পারে, সব স্বামী স্ত্রীর মধ্যেই হয়। কিন্তু প্রকাশ বলে, আমার মনে হচ্ছে এমন কিছু নয়, আমার মনে হচ্ছে খুব বড় কিছু, কিন্তু কি সেটা বুঝতে পারছি না। এর 2-1 দিন পরেই দেখা যায় পরিতোষ এবং তেরেসা শুয়েছিল। একটু পরেই পরিতোষ উঠে বসে, তেরেসাও উঠে বসে। পরিতোষ দরজা খুলে বাইরে বের হয়ে পড়ে আর তেরেসাকে বলে, আমি একটু পরেই ফিরে আসব। তেরেসাও বলে, সাবধানে যেও। এরপরে পরিতোষ আবারও রাতের বেলা সেই জঙ্গলে আসে এবং নদীর পাড়ে আসে আর একটা বাঁশ নিয়ে নদীতে নেমে যায়। এরপরে কিছু একটা খুঁজতে শুরু করে। এর কিছুক্ষণ পরেই দেখা যায় পরিতোষ একটা জায়গায় অনেক শুকনো পাতা এনে জমা করছে। এরপরেই পরিতোষ আবারও বাসায় ফিরে আসে। পরদিন যখন পরিতোষ আবারও প্রকাশের সাথে কাজ করছিল, একজন লোক জিজ্ঞেস করে, এই নতুন ছেলেটাকে? প্রকাশ তখন পরিচয় করিয়ে দেয়। লোকটা পরিতোষকে জিজ্ঞেস করে, তুমি কোথা থেকে এসেছ? পরিতোষ বলে, পাম্বার। কিন্তু সেই দিন দোকানদার তেরেসাকে বলেছিল তারা কোচি থেকে এসেছে। কিন্তু এখানে পরিতোষ বলছে ভিন্ন কথা। কিন্তু কেন? এর একদিন পরে দেখা যায় পরিতোষ আবারও হুট করেই রাতের বেলা চোখ মেলে বসে। সে উঠে এরপরে তেরেসাকেও ডেকে উঠায়। এরপরে তারা দুজনেই একটা ব্যাগ নিয়ে বাইরে বের হয়ে পড়ে। এরপরে তারা ধীরে ধীরে দুজনেই নিচে নেমে আসে। যখনই রাস্তায় বের হয় ঠিক তখনই তেরেসা দেখতে পায় বাসের ভেতরে এখন একজন লোক জেগে রয়েছে। তেরেসা অনেক ভয় পেয়ে যায়, পরিতোষকে বলে এবং আবারও তারা বাসার ভেতরে ফিরে আসে। তেরেসাকে দেখেই বোঝা যাচ্ছিল সে প্রচণ্ড ভয় পেয়েছে। তেরেসা বলে, এগুলোর কি খুব দরকার আছে? পরিতোষ বলে, তোমার দরকার নেই। শুধুমাত্র এই একটা প্রশ্ন করেই সে চুপ হয়ে যায়। তেরেসা বলে, ঠিক আছে, কিন্তু আজকে নয়, আমার অনেক ভয় করছে। পরিতোষও তার কথা মেনে নেয়। এরপরে এইভাবে আরও কয়েকদিন কেটে যায়। তারা আবারও স্বাভাবিক জীবনযাপন করতে শুরু করে। পরিতোষ তেরেসা প্রকাশের বাড়িতে দাওয়াতও খেতে আসে, সেখানেও তাদের মধ্যে পরিচয় হয়। অন্যদিকে পরিতোষ প্রতিদিনই খেয়াল রাখত সেই বাসে থাকা লোকজনের উপরে, যে তারা কখন ঘুমায়, কখন আড্ডা দেয়, এইসব ব্যাপারে। একদিন রাতের বেলা পরিতোষ দেখে তারা সবাই যে যার বাড়িতে চলে যায়। তাড়াতাড়ি এসে সে তেরেসাকে ডাকে এবং বলে, উঠে পড়ো, আমাদের যেতে হবে। তেরেসাও রেডি হয়ে যায়। তারা আবারও দরজা বন্ধ করে ধীরে ধীরে নিচে নেমে আসে অন্ধকারে। আর এই আধারের ভেতরে ঘন জঙ্গল ভেদ করে তারা নদীর কাছে চলে আসে। এরপরেই তারা দুজনেই নদীর মাঝামাঝি চলে আসে, যেখানে প্রায় তারা ডুবে যাচ্ছিল। এরপরে সেখানে তারা একসাথে ডুব দিয়ে অনেকক্ষণ পানির নিচে থাকে আর এরপরে আবারও দাঁড়িয়ে থাকে। এরপরে আবারও ডুব দেয়, অর্থাৎ এইভাবে তারা কয়েকবার করে। এরপরে দুজনেই সেই জায়গায় চলে আসে যেখানে পরিতোষ অনেকগুলো শুকনো পাতা বিছিয়ে রেখেছিল। এরপরে দুজনে কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে থাকে। এরপরেই পরিতোষ সেখানে একটা বড় কাপড় বিছিয়ে নেয়। অন্যদিকে তেরেসাকে দেখা যায় সে ভয়ে কাঁপছিল, ভয় এবং ঠান্ডা দুটোতেই। এরপরেই পরিতোষ ধীরে ধীরে তার শার্ট খুলে ফেলে। অন্যদিকে তেরেসা ভয় পাচ্ছিল, সে বারবার চারপাশ দেখছিল। এরপরে
ধীরে ধীরে দুজনেই নগ্ন হয়ে যায় আর সেখানেই নদীর পাড়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। পরদিন যখন পরিতোষ আবারও কাজে আসে, প্রকাশ তাকে ডাকে, কিন্তু দেখা যায় পরিতোষের সেদিকে কোনো মনই ছিল না। সে অন্য কিছু ভাবছিল আর কাজ করছিল। এরপর প্রকাশ তাকে বলে, আজকের মধ্যে এই কাজটা শেষ করতে হবে। তুমি কি 2-1 দিন ওভারটাইম কাজ করতে পারবে? পরিতোষ বলে, হ্যাঁ, আমার কোনো সমস্যা নেই। প্রকাশ জিজ্ঞেস করে, তেরেসার কি হবে? ও রাতে একা থাকতে ভয় পাবে না? পরিতোষ বলে, ওকে এখানে নিয়ে আসবো, আমার সাথেই থাকবে, সমস্যা নেই। কথাটা শুনে প্রকাশ একটু অবাক হয় যে একটি মেয়েকে এখানে নিয়ে এসে বসিয়ে রাখবে, কিন্তু তারপরও সে তেমন আর কিছুই বলে না পরিতোষকে। পরের দিন রাতের বেলায় প্রকাশ এবং পরিতোষ যখন ওভারটাইম করছিল, দেখা যায় পরিতোষ সেখানে তেরেসাকে নিয়ে এসেছিল। তেরেসা সেখানেই বসেছিল ঠায়। একটা সময় তেরেসা দেখা যায় সেখানেই ঘুমিয়ে পড়ে। কাজের ফাঁকে পরিতোষ আর প্রকাশ কথা বলছিল। সেখানে একটা সময় পরিতোষ প্রকাশকে জানায় আসলে তাদের বিয়েটা তাদের দুই পরিবারের কেউই মেনে নেয়নি। তেরেসার পরিবার ধনী ছিল আর এই জন্যই টাকাটাই তাদের প্রধান সমস্যা ছিল। প্রকাশ বলে, তাহলে তোমার পরিবারের কি সমস্যা ছিল? পরিতোষ বলে, ধর্ম। অর্থাৎ তেরেসা খ্রিস্টান ছিল আর পরিতোষ হিন্দু। পরদিনই তেরেসা সকালে ওষুধ খাওয়ার সময় পরিতোষকে বলে তার একটা ওষুধ শেষ হয়ে গেছে, আনতে হবে। পরিতোষ বলে ঠিক আছে, কাজের ফাঁকে সে নিয়ে আসবে। এদিকে রাতের বেলা আবারও পরিতোষ এবং তেরেসাকে দুইজনে দুই জায়গায় বসেছিল। পরিতোষ বারান্দায় বসে সেই লোকগুলোর উপরে নজর রাখছিল আর তেরেসা ঘরের ভেতরে বসে একা একা আবারও ইংলিশ গান শুনছিল। সেই লোকগুলো যখন ক্যারাম খেলছিল, একজন মানিকে বলে, এই মেয়েটা সারাদিন ইংলিশ গান শুনে, ও কি ইংলিশ মেয়ে নাকি? মানি বলে, আরে না, ওয়েস্টার্ন কালচার ফলো করে। সেই দিন রাতে দেখা যায় আবারও পরিতোষ এবং তেরেসা নদীর পাড়ে যায় এবং একই কাজ করে। অর্থাৎ সেই নদীর মাঝে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে সেখানেই তারা ঘনিষ্ঠ হয়। দেখা যায় সেই দিন মাঝরাতে প্রকাশ কোথাও থেকে ফিরছিল। এরপর হঠাৎ করে সে পরিতোষ এবং তেরেসার বাসায় আসে। দরজায় নক করে, কিন্তু সে দেখতে পায় দরজায় তালা দেয়া। সে আসলে তাদের জন্য কিছু নিয়ে এসেছিল, কিন্তু তালাটা দেখে সে অবাক হয়ে যায় যে এত রাতে দুজন কোথায় গেল। যাই হোক, সেই জিনিসপত্র সেখানেই রেখে দিয়ে এসে সে নিচে নেমে আসে। এরপরে সে পরিতোষকে কল করে আর বলে, তুমি কোথায় আছো? পরিতোষ বলে, আমি তো রুমেই আছি। প্রকাশ বলে, কি বলো? আমি তো তোমার রুমেই নক করলাম, দেখলাম দরজাল তালা দেয়া। তখন পরিতোষ একটু ঘাবড়ে যায় আর বলে, আসলে তেরেসা নদীর পাড়ে হাঁটতে চেয়েছিল, তাই ওকে নদীর পাড়ে নিয়ে এসেছি হাঁটার জন্য। প্রকাশ বলে, ও ঠিক আছে, সাবধানে যেও। প্রকাশ আসলে বিষয়টাকে সাধারণভাবেই দেখে। প্রকাশ বলে, আসলে আমি কিছু পিগের মাংস পেয়েছিলাম, সেটাই তোমাদের জন্য একটু নিয়ে এসেছিলাম। আমি দরজার বাইরে চেয়ারের নিচে রেখে দিয়েছি, নিয়ে নিও। পরিতোষ আর তেরেসার এমন অদ্ভুত কাজ করার কারণটা কি? কেনই বা তারা একই কাজ বারবার করছে? এর পরদিন দেখা যায় আবারও তারা একই কাজ করে, অর্থাৎ রাতের বেলায় দুইজনে নদীর পাড়ে যাওয়ার জন্য বের হয়ে পড়ে। কিন্তু সেই দিন দেখা যায় সেই বাসে থাকা একজন লোক জেগেছিল, যে পরিতোষ এবং তেরেসাকে রাতে কোথাও জেগতে দেখে ফেলে। পরদিন দেখা যায় সেই বাস ড্রাইভার সাজু সবাইকে বলছে, আমি গতকাল রাতে একটা জিনিস দেখেছি যেটা তোমরা কেউ বিশ্বাস করবে না। তোমাদেরও একদিন দেখা উচিত। আসলে উপরে যারা ভাড়া এসেছে তারা দুজনই খুব সুপারভ। অন্যদিকে দেখা যায় প্রত্যেকদিন রাতের বেলা নদীর পানিতে ভেজার কারণে তেরেসার জ্বর চলে এসেছে। সবাই যখন সাজুর কথা শুনে, মানিসহ সবাই তাকে বলে, ধুর, তুমি মদের ঘুরে স্বপ্নে দেখেছ, এমনটা কখনো হয় নাকি? সাজু বলে, আমারও প্রথম মনে হচ্ছিল আমি স্বপ্নে দেখছি। তখন অন্য একজন বলে, ওরা কি সাইকো নাকি? সাজু বলে, হতেও পারে, আমি এর আগে অনেক এই ধরনের দৃশ্য দেখেছি, কিন্তু এমনটা এই প্রথমবার। তখন মানি বলে, সবই ওয়েস্টার্ন কালচারের প্রভাব। অন্য একজন বলে, এই জন্যই মেয়েটা সবসময় সারাদিন ইংলিশ গান শুনতে থাকে। মানি বলে, এছাড়া ছেলেটাও তো একজন আর্টিস্ট। অন্য একজন বলে, কিন্তু মেয়েটাকে দেখতে তো একদম চুপচাপ স্বভাবের মনে হয়। মানি বলে, অনেক সময় চুপচাপ স্বভাবের মেয়েরাও একেবারেই ভিন্ন হয়। তখনই সেখানে পরিতোষ চলে আসে আর সবাইকে বলে, এই সময় অটো পাওয়া যাবে? জিজ্ঞেস করে, কেন? পরিতোষ বলে, আসলে আমার স্ত্রীর জ্বর এসেছে, তাকে হসপিটালে নিয়ে যেতে হবে। জ্বরের কথা শুনে সবাই বুঝতে পারে সাজু যা বলেছে সত্যি বলেছে। তখন তারা একটা অটোর ব্যবস্থা করে দেয় ঠিকই, কিন্তু পরে পরিতোষ এবং তেরেসার মজা নিতে থাকে তারা, যদিও সেটা তাদের সামনে নয়, আড়ালে। পরিতোষ এবং তেরেসা সেখান থেকে চলে যাওয়ার পরে একজন সাজুকে বলে, ঠিক আছে, আরেকদিন যদি দেখো আমাদের ডোকো, আমরাও দেখব। তখন সাজু বলে, সেই জন্য তোমাদের ওয়েট করতে হবে, মেয়েটা তো অসুস্থ, আগে সুস্থ হয়ে নেক। তারা আবারও সবাই হাসে। এইভাবে আবারও কিছুদিন চলে যায় আর ধীরে ধীরে তেরেসাও সুস্থ হয়ে যায়। দেখা যায় আবারও একদিন রাতে তারা দুজনেই বের হয়ে পড়ে নদীর পাড়ে যাওয়ার জন্য।
আর দেখা যায় সাজু সেই দিনও জেগেছিল, আর সে পরিতোষ আর তেরেসাকে যেতে দেখে, আর সাথে সাথে তাদের সেই আড্ডার লোকদের কল করে ফেলে। তারাও কিছুক্ষণের মধ্যেই বাইক নিয়ে সেখানে চলে আসে এবং বাইকটা সেখানেই রেখে তারা ধীরে ধীরে তাদের পিছু যেতে থাকে। আর একটা সময় দেখতে পায় দুজনেই নদীর মাঝে নেমে মাঝ নদীতে ঠায় দুইজন দাঁড়িয়ে রয়েছে। ওরা বলে, এরা কি পাগল নাকি, এত রাতে পানির মধ্যে নেমে দাঁড়িয়ে আছে? সাজু বলে, হ্যাঁ, ৩০ মিনিট সময়ের মতো তারা এখানেই ঠায় দাঁড়িয়ে থাকে। এরপরেই দেখা যায় তারা আবারও সেই জায়গাটায় চলে যায়, আর সাজুও তাদের অন্য দিক দিয়ে সেই লোকগুলোকে সেখানে নিয়ে যায়। এরপরে যথারীতি আবারও পরিতোষ এবং তেরেসা সেখানেই অন্তরঙ্গ হয়, আর সেখানে সেই লোকগুলো এটা দেখে ফেলে। সাজু এবং বাকিরা সেখানে মোবাইল দিয়ে এটা ভিডিও করতে থাকে, কিন্তু হুট করে একজনের মোবাইল দিয়ে ছবি তোলার সময় ফ্ল্যাশলাইট জ্বেলে ওঠে, যার ফলে পরিতোষ তেরেসা তারাও বুঝতে পেরে যায় তাদের কেউ দেখছে। তারা দুজনেই খুব ভয় পেয়ে যায়। অন্যদিকে সাজু এবং সেই লোকগুলো সেখানে চলে আসে, উল্টো পরিতোষ এবং তেরেসাকে বকাঝকা করতে থাকে, মারধর করতে থাকে যে তোমরা এখানে এসব কিছু কেন করছো। তখন তেরেসা আর পরিতোষ তাদের কিছু বলার চেষ্টা করে, কিন্তু সেই লোকগুলো এতটাই উত্তেজিত ছিল, পরিতোষের কোনো কথাই তারা শোনে না, বরং তাকে তারা মারতে শুরু করে। অন্যদিকে তেরেসা শুধু কাঁদছিল সেখানে। অবশেষে পরিতোষ এবং তেরেসা সেখান থেকে একটা সময় চলে আসে, আর সেই লোকগুলো তাদের পুরোপুরি ভিডিও করে ফেলে। এমনকি পরিতোষ তেরেসা দুইজনের মুখের ভিডিও তারা একেবারে ক্লিয়ারলি করে ফেলে। বাসায় আসা পরে তেরেসা শুধু একাধারে কেঁদে চলছিল। পরিতোষ তাকে কি বলে সান্ত্বনা দেবে সে নিজেই বুঝতে পারছিল না। পরদিন দেখা যায় সেই লোকগুলো সবার মাঝে এই ভিডিওটা ছড়িয়ে দিয়েছে। সবাই সেই ভিডিওটা দেখার পরে এক এক ধরনের কমেন্ট করছে, সবাই হাসাহাসি করছে তাদের নিয়ে। দেখা যাচ্ছিল সেই মফস্বল শহরের ছেলে থেকে বুড়ো সবাই সেই ভিডিওটা হাতের কাছে পেয়েছিল। আসলে তারা পুরোপুরি ভিডিওটা ছড়িয়ে দিয়েছিল, আর সেখানে পরিতোষ এবং তেরেসার চেহারাও স্পষ্ট দেখা যাচ্ছিল। এদিকে পরিতোষ আর তেরেসা তখনও কেঁদেই চলছিল। প্রকাশ যখন তাকে কল করে, পরিতোষ বলে, আমি একটু অসুস্থ, কয়েকদিন কাজে যেতে পারবো না। এদিকে নিচের ছেলেগুলো আবারও একসাথে বসে ক্যারাম খেলছিল। সেখানে তারা বলছিল ওরা দুজনকে এখনও রুমের ভিতরেই আছে। মানি তাদের একটু বকাঝকা করে আর বলে, তোমরা বড় হও, এখনও এমনটা কেন করছো? তখন সেখানে কয়েকজন লোক মানিকে উল্টো বলতে থাকে, তুমিও তো তাদের ভিডিও দেখার জন্য একেবারে উদ্গ্রীব হয়েছিলে। মানি তখন বলে, আমি জাস্ট সত্যটা জানতে চেয়েছিলাম। যখনই এরপরে পরিতোষ তেরেসাকে বলে, আমি বাইরে যাচ্ছি খাবার নিয়ে আসার জন্য, তেরেসা আবারও কাঁদতে থাকে আর বলে, না, আমরা বাইরে যেতে পারবো না, তুমি বাইরে যেও না, ওরা তোমাকে আবারও মারবে। পরিতোষ বলে, আমরা কেন ভয় পাচ্ছি, আমি এখনই নিচে যেয়ে তোমার জন্য লাঞ্চ নিয়ে আসছি। তখন আবারও নিচের দোকানটায় এসে পরিতোষ খাবার কিনতে থাকে, কিন্তু খাবারের অর্ডার দেওয়ার সাথে সাথেই সেই হোটেলের সব লোকগুলো পরিতোষের দিকে তাকিয়ে মিটে মিটে হাসতে থাকে। পরিতোষের বোঝার বাকি নেই যে গতকাল রাতের ঘটনা এরা সবাই জানে। সেই লোকগুলো যখন পরিতোষকে খাবার কিনতে দেখে, সেখানে কয়েকজনকে বলে, এখন কি ওকে যে আবার পেটাবো নাকি? মানি তখন তাদের ধমকে থামায় আর বলে, তোমরা তোমাদের খেলাটা খেলো তো, ওদের নিশ্চয়ই কোনো কারণ আছে, নয়তোবা এমনটা কেউ করে না। তখন সবাই মানিকেই বলতে থাকে যে ওরা সাইকো, তাই এমনটা করেছে। পরিতোষ যখন খাবার কিনে চলে আসে, সে বাইরে এসে কাঁদতে থাকে। তেরেসাকে এটা সে বুঝতে দেয় না, কারণ তেরেসা এটা জানতে পারলে আরও ভেঙে পড়বে। কিন্তু পরিতোষ বুঝতে পারে যে সে কি করে ফেলেছে, তাদের কত বড় ভুল হয়ে গেছে, এখন এটা তারা কিভাবে শুধরাবে। তেরেসা এবং পরিতোষ তারা এতটাই ভেঙে পড়ে যে তারা সেই খাবারটা পর্যন্ত খেতে পারে না। এদিকে প্রকাশ কল করে সন্তোষকে এবং জরুরি ভিত্তিতে প্রকাশের সাথে দেখা করতে বলে। সন্তোষ যখন সেখানে যায়, প্রকাশ এবং সেই বাড়িওয়ালা সন্তোষকে সবকিছু খুলে বলে। প্রকাশ বলে, আমি তোমার কথাতেই তাদের বাড়ি ভাড়া নিয়ে দিয়েছিলাম, আর এই লোকটা তাদের বাড়ি ভাড়া দিয়েও তো বিপদে পড়েছে। শহরের সব মানুষ এখন একে ধরছে। ওরা এমন কেন করছে? আমাদের তো কিছুই বলনি তুমি, কিছু তো বলবে যে কেন এমনটা করছে এরা? ওদের মতো এমন মানুষ আমি আগে জানলে কখনোই ওদের সাথে সম্পর্কই রাখতাম না। এই জন্যই এখানে আসার পর থেকেই বারবার নদীর কথা জিজ্ঞেস করছিল। এটা করার কি অনেক দরকার ছিল? তখনই সন্তোষ সবকিছু বলতে শুরু করে। পরিতোষ এবং সন্তোষ একই সাথে শুটিং সেটে কাজ করত এবং তারা কয়েকজন মিলে একই সাথে থাকত, আর তাদের কাজ নিয়ে তারা সুখেই ছিল। কিন্তু একদিন হঠাৎ করে শুটিং সেটের জিনিসপত্র রাখতে যেয়ে পরিতোষ একটা কুকুরছানা দেখতে পায়, আর বুঝতে পারছিল না যে কুকুরটা কোথা থেকে এসেছে। এজন্য পরিতোষ কুকুরটাকে সাথেই নিয়ে রাখে। কিন্তু তার সাথে থাকা লোকজনরা বলে, আমরা নিজেরাই থাকতে পারি না, ছোট্ট একটা রুমে থাকি, তুমি আবার এই কুকুরটা নিয়ে এসেছো, একে কোথায় রাখবে? আর এই বিদেশি কুকুর দেশি জিনিসপত্রও খায় না, তুমি যে টাকা ইনকাম করো সব টাকা এই কুকুরই খেয়ে ফেলবে।
কিন্তু পরিতোষ কারো কথাই শোনে না আর বলে, না, ওকে আমার ভালো লেগেছে, যে করে হোক আমি ওকে আমার কাছেই রাখবো, আর খাবার খাওয়ার ব্যাপারটা সেটা না হয় আমিই দেখে নেব। এরপরই তেরেসাকে দেখানো হয় যে মন খারাপ করে বসেছিল। আসলে পরিতোষ যে কুকুরটি পেয়েছিল সেটা তেরেসারই ছিল, হারিয়ে গেছে, আর সেই কুকুরের জন্যই সে মন খারাপ করে বসে আছে। তার চাচি এসে তেরেসাকে বলে, আসো খাবার খাবে, তুমি ঠায় এভাবেই কয়েকদিন বসে আছো, এভাবে বসে থাকলে কি সেই কুকুরটা ফিরে আসবে? তেরেসা আবারও তার সাথে কথা বলে না, বলে আমি এখানেই বসে থাকবো যতদিন না ও ফিরে আসবে। তার চাচা রেগে যায় আর বলে, আমি এখনই তোমার বাবাকে কল করব, আর তোমার বাবাকে কল করলে কি হবে সেটা তুমি নিশ্চয়ই জানো। এদিকে পরিতোষ সেই কুকুরটা যেন আবারও হারিয়ে না যায়, এই জন্য সেই কুকুরটার গলায় একটা বেল বেঁধে দেয়। এর কয়েকদিন পরে পরিতোষের সাথে থাকা একজন লোক এসে তাকে একটি পোস্টার দেয়। আসলে সে অন্য একটি জায়গায় শুটিং সেটে গিয়েছিল, আর সেখানেই দেয়ালে পোস্টারটা সে দেখেছে। সেটা ছিল সেই কুকুরটির হারিয়ে যাওয়া বিজ্ঞপ্তি, যেখানে তেরেসার নাম্বার দেওয়া ছিল, এবং সেই কুকুরটি ফেরত দিতে পারলে তাকে 15,000 টাকা দেওয়া হবে সেটাও বলা ছিল। তেরেসা আসলে তার প্রিয় কুকুরটিকে খুঁজে পাওয়ার জন্য এই কাজটা করেছে। যেহেতু তার চাচা চাচি তাকে সাহায্য করছিল না, তেরেসা মন খারাপ করে আবারও ইংলিশ গান শুনছিল। ঠিক তখনই তাকে কল করে পরিতোষ। তেরেসা যখন কুকুরের কথাটা জানতে পারে, তখনই খুশিতে একেবারে সে লাফিয়ে ওঠে, আর সাথে সাথে স্কুটি নিয়ে চলে আসে পরিতোষের বাসায়। আর কুকুরটাও তেরেসাকে দেখে সাথে সাথে ডাকতে শুরু করে। তেরেসাও কুকুরটাকে দেখে অনেক খুশি হয়ে যায়, আর সেখানে সে কুকুরটাকে ফিরে পেয়ে এতটাই খুশি হয়ে যায় যে সবার সাথে কথা বলতেই ভুলে যায়। তেরেসা এরপরে কুকুরটিকে নিয়ে আসতে যাবে, তখনই পরিতোষ, সান্তোষ বাকিরাও সেখানে আসে, আর তেরেসা পরিতোষকে সেই 15,000 টাকা দেয়। কিন্তু পরিতোষ সেই টাকা নিতে একেবারেই রাজি হয় না। তেরেসা বলে, আপনাকে এটা নিতেই হবে, কারণ আপনি আমার প্রিয় কুকুরটাকে ফেরত দিয়েছেন, আমি ওকে অনেক মিস করছিলাম। পরিতোষ বলে, আসলে এই কয়েকদিন ও আমার সাথে থাকতে থাকতে ওর প্রতি আমারও একটা মায়া হয়ে গেছে। তেরেসা বলে, সমস্যা নেই, ওকে আমি মাঝে মাঝে এখানে ঘোরাতে নিয়ে আসব। তারপরও সে অনেকটা জোর করে, কিন্তু পরিতোষ কোনোভাবেই সে টাকাটা নেয় না। সান্তোষ বলে, ও যেহেতু একবার না করেছে, কোনোভাবেই টাকা নেবে না। তেরেসাও সেই যাত্রায় কুকুরটাকে সেখান থেকে নিয়ে আসে, আর রাতের বেলা সেই কুকুরের সাথে নিজের একটি ছবি তুলে সে পরিতোষকে সেন্ড করে। পরিতোষ ছবিটা দেখার সাথে সাথেই তেরেসাকে কল করে আর বলে, বেলটা আপনি এখনো খোলেননি? তেরেসা বলে, বেলটা সহই ওকে অনেক ভালো লাগছে, তাই আর খুলিনি। আর এভাবেই তাদের কথা শুরু হয়। এরপরে দেখা যায় রোজই তেরেসা সেই কুকুরটা নিয়ে পরিতোষের সাথে দেখা করতে আসতো, আর এভাবেই ধীরে ধীরে তারা একে অপরের কাছে চলে আসে, একে অপরকে ভালোবেসে ফেলে। এরপরে একদিন পরিতোষকে তেরেসা তার মায়ের ছবি দেখায় আর বলে তার যখন 12 বছর বয়স তখনই তার মা মারা যায়। এরপরে তার বাবা আরও একটি বিয়ে করে। দ্বিতীয় বিয়ের পরেই সে তার বাবার সাথে থাকা বন্ধ করে দিয়েছে। আর এটা যখন তার বাবা জানতে পারে যে তার এবং তার মেয়ের মধ্যে দূরত্ব বেড়ে গেছে, তখনই তেরেসা চলে আসে তার চাচার বাড়িতে, আর সেই থেকে তেরেসা তার চাচা চাচির সাথেই থাকে। যদিও তেরেসার আঙ্কেল আর আন্টি কখনোই তাকে নিজের মেয়ের মতো করে দেখতে পারেনি, তাদের সন্তান থাকা সত্ত্বেও তেরেসাকে তারা শুধুমাত্র একটা বোঝা মনে করেছে। তেরেসা বলতে থাকে, সেই বাড়িতে অনেক লোক রয়েছে, কিন্তু আমার সাথে কয়েক মিনিট কথা বলার মতো কেউ নেই, হয়তোবা আছে কিন্তু কেউ আমার সাথে কথা বলতে চায় না। শুধুমাত্র এতদিন পরে আমি তোমাকেই পেয়েছি, যাকে আমি নিজের সবটুকু কথা বলতে পারবো, মন খুলে কাঁদতে পারবো, মন খুলে হাসতে পারবো। আসলে তেরেসা ভেতরে ভেতরে খুব একাকিত্ব অনুভব করত, আর সেই কুকুরটাই ছিল তার একাকিত্বের সঙ্গী। এরপরেই যখন সে পরিতোষকে পায়, সে তার নিজের সব কথা খুলে বলে এবং পরিতোষকে সে মন থেকে ভালোবেসে ফেলে। কিন্তু একদিন তেরেসার চাচা তাকে দেখে ফেলে আর তাকে জিজ্ঞেস করে সে ছেলেটা কে। তার আঙ্কেল আন্টি দুজনেই তাকে জেরা করতে শুরু করে। একটা সময় তেরেসা বলে, ও আমার একজন ভালো বন্ধু শুধুমাত্র। তার আন্টি বলে, আমি তোমার সব বন্ধুকেই চিনি, এ কোন বন্ধু? আমরা বুঝতে পেরেছি ব্যাপারটা। কয়েকদিন পরে তোমার বাবা দেশে আসবে, তার আগ পর্যন্ত তুমি বাইরে বের হবে না। এর কয়েকদিন পরেই তেরেসার বাবা দেশে আসে, তার সাথে কথা বলতে থাকে আর বলে, আমি ছেলেটার ব্যাপারে খোঁজ খবর নিয়েছি, ও আমাদের পরিবারের সাথে কোনোভাবেই যায় না, আর আমি চাই তুমি ওকে ভুলে যাও, তুমি আমার সাথে বিদেশ চলে যাবে, আর এটাই ফাইনাল। তেরেসাও বুঝতে পারে তার বাবা কখনোই এই সম্পর্কটা মেনে নেবে না, তাই একদিন রাতের বেলা চুপি চুপি তেরেসা পালিয়ে চলে আসে, কিন্তু সাথে তার কুকুরটাকে সে নিয়ে আসতে পারে না। অন্যদিকে পরিতোষও তাকে গ্রহণ করে নেয়, আর সান্তোষ বাকিরা মিলে পরিতোষ আর তেরেসার বিয়েটা রেজিস্ট্রার অফিসে দিয়ে দেয়। সান্তোষ, পরিতোষ এবং তেরেসাকে
পরিতোষে বাড়িতে নিয়ে আসে, কিন্তু পরিতোষের মা এই বিয়েটা একেবারেই মানবে না। কারণ একজন খ্রিস্টান মেয়েকে পরিতোষ হুটহাট করে এভাবে বিয়ে করে নিয়ে এসেছে, এটা সে কোনোভাবেই মেনে নিতে পারছে না। যদিও পরিবারের অন্যরা মেনে নিতে চাইছিল, কিন্তু পরিতোষের মা বলে এই মেয়ে যদি ঘরে থাকে তাহলে সে মারা যাবে, যার ফলে পরিতোষের আর কোনো উপায় ছিল না। সান্তোষ পরিতোষকে আইডিয়া দেয় সে যেন অন্য কোথাও যেয়ে থাকে, কিন্তু পরিতোষ আর তেরেসার কোনো জায়গায় ছিল না যাওয়ার জন্য। যদিও সান্তোষ তাকে রিকোয়েস্ট করে তার বাড়িতে যাওয়ার জন্য, পরিতোষ আর তেরেসা বলে না, তারা একটি হোটেলে থেকে যাবে এবং পরে ম্যানেজ করে নেবে। এরপরেই দেখা যায় তারা অন্য একটি শহরে চলে আসে। শুটিং সেটের কাজ বাদ দিয়ে পরিতোষ সেই দেয়ালের আর্ট করার কাজটা নিয়ে নেয় এবং সেখানে তারা ছোট্ট একটা রুম ভাড়া নিয়ে থাকতে শুরু করে। বিয়ের কয়েকদিন পরেই রাতের বেলা তেরেসার বাবা তাকে হোয়াটসঅ্যাপে একটি মেসেজ পাঠায়, যেখানে সেই ভিডিওটা দেখার পরে তেরেসা কাঁদতে থাকে, কারণ তেরেসার বাবা তার সেই প্রিয় কুকুরটাকে মেরে ফেলেছে। সেটার ভিডিওই তেরেসাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এছাড়া ভয়েস এসএমএসে তেরেসার বাবা তাকে বলে, এই কুকুরটার মতো তুমি আমার কাছে মৃত, তুমি যদি আমার চোখের সামনে কখনো পড়ো আমি তোমাকে ঠিক এভাবেই মেরে ফেলব। পরিতোষ তাকে সান্ত্বনা দেয়, আর এই জন্যই মুভির শুরুতে তেরেসা সেই কুকুরের বাচ্চাটিকে দেখার পরে কাঁদছিল, কারণ তার নিজের কুকুরটির কথা মনে পড়েছিল। এদিকে পরিতোষের বাবা বিয়েটা মেনে নিয়েছিল, এই জন্য সে পরিতোষ এবং তেরেসার সাথে দেখা করতে আসে। আর সেখানে পরিতোষ এবং তেরেসাকে কিছু পরামর্শ দেয় যে কি করলে পরিতোষের মা বিয়েটা মেনে নেবে। পরিতোষ আর তেরেসা তারাও প্ল্যান করে ঠিক একই রকম কাজ করবে তারা। এভাবেই তাদের দিন কেটে যাচ্ছিল। ধনীর মেয়ে তেরেসা পরিতোষের সাথে নিজের জীবনটা ভালোভাবেই মানিয়ে নিয়েছিল। এরপরে একদিন সান্তোষ তাকে কল করে আর পরিতোষকে বলে, তোমার কি কোনো টাকার সমস্যা? যদি টাকার সমস্যা থাকে তাহলে আমাকে বলো, তুমি তাড়াতাড়ি যে ডাক্তার দেখাও। পরিতোষ বলে না, তার কাছে কিছু টাকা জমানো রয়েছে, সেও ভেবেছে ডক্টরের কাছে যাবে। আসলে এর মাঝে 2 বছর সময় কেটে গিয়েছিল, কিন্তু এর মাঝে পরিতোষ আর তেরেসা অনেকবার বাচ্চা নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবেই তাদের বেবি হচ্ছিল না। এই প্রথমবার তারা ডক্টরের পরামর্শ নেয়। ডক্টর তাদের বিভিন্ন টেস্ট দেয়, সেখানেও কাজ না হলে অবশেষে পরিতোষ তেরেসাকে নিয়ে একজন বড় ডক্টরের কাছে যায়। সেই ডক্টরও দুজনেরই কিছু টেস্ট করায়। সেই ডক্টর টেস্টগুলো দেখার পরে বলে, টেস্টগুলো নর্মালি রয়েছে, একটু প্রবলেম রয়েছে, আমরা আশা করি ওষুধের মাধ্যমে সেটা ঠিক হয়ে যাবে, না হলে অপারেশন করতে হবে। পরিতোষ জিজ্ঞেস করে অপারেশনটা করতে কত টাকা লাগতে পারে। সে ডক্টর বলে কমপক্ষে 4 থেকে 5 লাখ টাকা, কিন্তু এত টাকা পরিতোষ আর তেরেসার সাথে ছিল না। এই জন্য তারা টেনশন করতে থাকে, কিন্তু পরিতোষ বলে টেনশন করো না, ওষুধ খেয়ে দেখো, কাজ না হলে আমি টাকা জোগাড় করে ফেলব। এরপরেই পরিতোষের বাবা তাকে কল করে। পরিতোষ সবকিছু খুলে বলে, যদি ওষুধ খেয়ে কাজ না হয় তাহলে একটা অপারেশন করতে হবে। সেই অপারেশনটার জন্য তার 4 থেকে 5 লাখ টাকা লাগবে, কিন্তু এত টাকা তাদের কাছে নেই। তখন পরিতোষের বাবা তাকে একটা আইডিয়া দেয় আর বলে, সবসময় অপারেশন করলেই যে সব রোগ ভালো হয়ে যাবে এমনটা নয়, অপারেশনের বাইরেও অনেক রোগের চিকিৎসা রয়েছে। পরিতোষের বাবা একজন ডক্টরের ঠিকানা দেয়, সেখানে চলে যায় পরিতোষ এবং তেরেসা। সে আসলে একজন কবিরাজ বলা যেতে পারে, ঘন জঙ্গলের ভেতরে নিজে একাই বসবাস করে। পরিতোষ আর তেরেসার ওষুধ এবং রিপোর্ট দেখে, যদিও সে বলে এগুলো আমার দেখার দরকার নেই। এরপরেই সে পরিতোষ এবং তেরেসার হাত চেক করে আর বলে, আসলে সমস্যাটা হচ্ছে পরিতোষের। অন্তরঙ্গ হওয়ার সময় পরিতোষের শরীর অনেক বেশি গরম হয়ে যায়, যার ফলে এমনটা হচ্ছে। পরিতোষ আর তেরেসা ভয় পেয়ে যায়, তারা বুঝতে পারে না কি করবে। তাহলে কি তাদের আর কখনো বাচ্চা হবে না? সেই কবিরাজ তাদের একটা আইডিয়া দেয়, বলে এই কাজটা করতে পারলে হয়তোবা পরিতোষ সুস্থ হয়ে যেতে পারে। আর সেটা হচ্ছে পূর্ণিমার রাতে নদীতে যে 30 মিনিট দুইজন নদীর মাঝে যেয়ে দাঁড়িয়ে থাকতে হবে, আর নদী থেকে ওঠার 2 থেকে 1 মিনিটের মধ্যেই ঘনিষ্ঠ হতে হবে। অর্থাৎ পরিতোষ আর তেরেসা শুধুমাত্র একটা বাচ্চা নেয়ার জন্য এত সব কিছু করেছে। অর্থাৎ যে যা বলেছে তারা তাই করেছে, এতটুকু দ্বিধাবোধ করেনি। যদিও সেখান থেকে আসার সময় তেরেসা পরিতোষকে প্রশ্ন করেছিল এগুলো কি সত্যিই কাজ করবে। পরিতোষ বলে, আমি তার নাম অনেক শুনেছি, সে অনেক রোগ ভালো করতে পেরেছে। আসলে পরিতোষ আর তেরেসা আরও 2 থেকে 1 বছর অনেক ডক্টরের কাছে ছুটোছুটি করেছে, অনেক ওষুধ খেয়েছে, কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছিল না। আর এই জন্য বাধ্য হয়ে তারা সেই কবিরাজের কথা শুনতে রাজি হয়। আর এই জন্যই সেই শহর থেকে তারা চলে আসে, কারণ তারা যে শহরে থাকত সেই শহরে প্রচণ্ড গরম ছিল, যার ফলে পরিতোষের সমস্যা দিন দিন কমার চাইতে বেড়ে চলছিল। তেরেসা তাকে প্রশ্ন করে, এখান থেকে গেলে তোমার কাজের কি হবে?
আসলে তারা এই শহর থেকে চলে যেতে চাইছিল, যে শহরে অনেকটা ঠান্ডা পরিবেশ, নিরিবিলি জায়গা এবং পাশে নদী রয়েছে। তখন পরিতোষ বলে, এর জন্য আমি যে কোনো কিছু করতে পারি, যে কোনো জায়গায় যেতে পারি, কিন্তু আমাদের এই কাজটা করতেই হবে। তখন তেরেসাও রাজি হয়। পরিতোষ কল করে সান্তোষকে এবং পুরো বিষয়টা খুলে বলে, আর বলে এমন কোনো জায়গা আছে কিনা। সান্তোষ অনেক ভেবেচিন্তে সেই জায়গাটার ঠিকানা দেয় যেখানে প্রকাশরা বসবাস করত, এবং প্রকাশ আর সান্তোষ যেহেতু বন্ধু ছিল, পরিতোষ এবং তেরেসাকে সেখানেই পাঠিয়ে দেয় প্রকাশের কাছে সান্তোষ। ঘটনা প্রেজেন্টে চলে আসে। সান্তোষ, প্রকাশ এবং সেই বাড়িওয়ালাকে বলে আসলে ওদের কেউ সাপোর্ট করছিল না। দুজনে একে অপরকে ভালোবেসে বিয়ে করে একবারেই বিপদে পড়ে গিয়েছিল। আমি ছাড়া ওদের আর কেউই ছিল না, আর ওদেরও একটা বাচ্চার খুবই প্রয়োজন ছিল, যার ফলে ওদেরও হাতে আর কোনো উপায় ছিল না। প্রকাশ এবং সেই বাড়িওয়ালা বুঝতে পারে। এরপরে তারা দুজন মিলে সেই ছেলেগুলোকে সবকিছু খুলে বলে। তারাও বুঝতে পারে যে তারা কত বড় ভুল করে ফেলেছে। প্রকাশ তাদের বলে, তোমরাই এটা করেছো, তোমরাই শুধরাবে। প্রকাশ তাদের সাথে রাগারাগি করে সেখান থেকে চলে আসে। তারা নিজেদের ভুলটা কিভাবে ঠিক করবে বুঝতে পারছিল না, কারণ ইতোমধ্যে তারা অনেককে সেই ভিডিওগুলো শেয়ার করেছিল, সেন্ড করেছিল। তারা এক একজনকে কল করে বলতে থাকে সেই ভিডিওগুলো তাদের মোবাইল থেকে ডিলিট করে দেওয়ার জন্য, কিন্তু সবাই বলতে থাকে তারা আরও অন্যান্য গ্রুপে পাঠিয়ে দিয়েছে, আরও অনেকজনকে সেন্ড করেছে, আর কেউই সেই ভিডিওগুলো আর ডিলিট করছিল না। সেই দিন রাতে প্রকাশ, বাড়িওয়ালা এবং সান্তোষ পরিতোষ এবং তেরেসার সাথে দেখা করতে আসে এবং তাদের কাছে ক্ষমা চাইতে আসে। আসলে ভুলটা তাদের ছিল, পরিতোষ আর তেরেসার নয়। কিন্তু আসার পরেই দেখতে পায় তাদের বাড়িতে আবারও তালা দেয়া। তারা ভাবতে থাকে এত রাতে দুইজন কোথায় গেল। তারা পরিতোষের মোবাইলে কল করে, কিন্তু ফোনটাও বন্ধ ছিল। এদিকে পরিতোষ এবং তেরেসাকে আবারও রাতের বেলা সেই জঙ্গল দিয়ে নদীর কাছে আসতে দেখা যায়। এরপরে তারা আবারও দুইজন নদীতে ডুব দেয়, যেমনটা তারা আগে করত। পরদিন সকালেই প্রকাশের কাছে কল আসে। কলটা পেয়ে সে হতবাক হয়ে যায়। পরিতোষ, বাড়িওয়ালা, সান্তোষ তাড়াতাড়ি সেই জঙ্গল দিয়ে নদীর কাছে আসে। পরিতোষ আর তেরেসা সুইসাইড করেছে। সেখানে তাদের লাশটা পানিতে ভেসেছিল। এটা দেখার পরে তারা সবাই হতবাক হয়ে যায়। মানি, সাজু এবং তাদের লোকগুলো তারাও হতবাক হয়ে যায়। বুঝতে পারে তাদের ছোট্ট একটা মজার জন্য দুটো তরতাজা প্রাণ ঝরে গেল। তারা নিজেদেরকে কোনোভাবেই ক্ষমা করতে পারছিল না। এরপরে মানি নিউজপেপারে সেই সুইসাইডের ঘটনাটা পড়তে থাকে, যেটা পুলিশ লিখেছিল। পুলিশ বলে তারা কেন সুইসাইড করেছে সেই কারণটা এখনও জানা যায়নি, অর্থাৎ পুলিশের কাছে ভিডিও ভাইরাল হওয়ার খবরটা এখনও পৌঁছায়নি। কিন্তু সেখানে পুলিশের পোস্টমর্টেম রিপোর্টে আরও একটা কথা বলা ছিল, মৃত্যুর সময় তেরেসা প্রেগনেন্ট ছিল। লেখাটা পড়ার পরেই মানি থমকে যায়। সেখানে থাকা বাকিরাও তারা বুঝতে পারে তারা দুটো নয়, তিনটে প্রাণ নষ্ট করে দিয়েছে। আর একদম মুভির শেষে দেখা যায় পরপারে যাওয়ার পরে তেরেসা এবং পরিতোষ একে অপরের সাথে মিলিত হয়েছে, আর সেখানে তেরেসা প্রেগনেন্ট ছিল। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। জানি এই মুভিটা অনেকটাই প্রেডিক্টেবল ছিল, কিন্তু এই মুভিটা এক্সপ্লেন করার একটাই কারণ হচ্ছে আধুনিক যুগে আমাদের সবার হাতেই একটা না একটা স্মার্টফোন রয়েছে। আর সেই স্মার্টফোনে আমরা কত শত ভিডিও এক একজনকে পাঠাই, এক এক গ্রুপে পাঠাই, কিন্তু সেই ভিডিওগুলোর পেছনের কাহিনী বা পেছনের আসল সত্য আমরা অনেকেই জানি না। হয়তো কিছু ভিডিওর ক্ষেত্রে আমরা ঠিক থাকি, আবার হয়তো কিছু ভিডিওর ক্ষেত্রে আমরা ভুল থাকি। আমাদের এক একটা শেয়ারের জন্য, আমাদের এক একটা ভিডিও পাঠানোর জন্য হয়তোবা কারো জীবন অনেকটাই ধ্বংস হয়ে যাচ্ছে, ক্ষতি হয়ে যাচ্ছে। তাই কাউকে কোনো কিছু পাঠানোর আগে বা কোনো কিছু শেয়ার করার আগে অবশ্যই আমাদের একটু ভেবেচিন্তে নেওয়া দরকার, যেন আমাদের কোনো ভিডিও শেয়ারের মাধ্যমে তেরেসা এবং পরিতোষের মতো কারো জীবনে অন্ধকার নেমে না আসুক। তো মুভিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর মুভিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।